কতজন আছে জি তোমরা ম্যাম। আসছো? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো তোমরা? জি ম্যাম। তোমাদের কি পরীক্ষা আছে নাকি? না ম্যাম। ম্যাম তোমাদের তো প্রফ না না? ম্যাম ম্যাম আচ্ছা আমাদের তোমার যে প্রফ শুরু হয়ে যাবে কয়দিন পরে 27 তারিখ থেকে। তোমার ক্লাসের কার্যক্রম মনে হয় আর চলবে না, তো আমাদের ইয়েও শেষ হয়ে যাচ্ছে শেষের দিকে। আচ্ছা ঠিক আছে, আজকে আমি তোমাদেরকে ভাইরোলজি তাহলে হোস্ট ডিফেন্স পড়াই। হ্যাঁ, প্যারাসাইটোলজি পড়ানো হচ্ছে তাই না? স্যার অলরেডি স্টার্টেড প্যারাসাইটোলজি পার্ট। জি ম্যাম, প্রোটোজোয়া অলরেডি শেষ। হ্যাঁ হ্যাঁ, ওকে। সবাই একটু ক্যামেরায় আসো। তোমরা কি হোস্টেল থেকে ক্লাস করছো নাকি বাসায় আছো? ম্যাম হোস্টেল থেকে। হোস্টেল থেকে সবাই মোটামুটি হোস্টেলে এখন চলে আসছো না? তোমাদের টেস্ট করানো হয়েছে, করোনা টেস্ট? না ম্যাম। করোনা তোমরা পরীক্ষার্থী না, এই জন্য তোমাদের টেস্ট করানো হয়নি না? আচ্ছা ঠিক আছে, একটু সেফলি থাইকো আর কি। ঠিক আছে, আমি তাহলে তোমাদের একটু হোস্ট ডিফেন্সটা আজকে পড়াবো। তো হোস্ট ডিফেন্স যেটা, হোস্ট ডিফেন্স মানে কি সেটা, হোয়াট ইজ হোস্ট ডিফেন্স? না আমাদের বডি যে ডিফেন্স করে এগেনস্ট ডিফারেন্ট টাইপ অফ অ্যান্টিজেন, ডিফারেন্ট টাইপ অফ ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়াল, এগুলো যে অর্গানিজম আমাদের শরীরে যখন প্রবেশ করে তখন আমাদের বডির একটা মেকানিজম থাকে, সেলফ ডিফেন্স একটা মেকানিজম। হ্যাঁ, তোমরা তো ইমিউনোলজি পড়ে আসছো, বোঝার কথা আর কি। এখন ইমিউনোলজি যেহেতু পড়া হয়ে গেছে, ইমিউন সিস্টেম তোমরা জানো আর কি। তো আমাদের একটা সেলফ ডিফেন্স একটা মেকানিজম থাকে। হ্যাঁ, সেটাই মানে হোস্ট ডিফেন্স, হোস্ট কিভাবে ডিফেন্স করে সেটাই আর কি। তো এই হোস্ট আমাদের ভাইরাল ইনফেকশনের এগেনস্টে হোস্ট ডিফেন্স আমাদের দুই রকম, টু টাইপস অফ হোস্ট ডিফেন্স। Number one is non-specific and another is specific. Okay, so non-specific, there are different type of mechanism in non-specific types, like natural killer cells, interferons. So it's said that interferons are the first line defense mechanism. When any infection, when any organism enters the natural killer cells, interferons, তারা ফার্স্ট তারাই আসে এটা ডিফেন্স করার জন্য, ঠিক আছে? এন্ড যে আছে আমাদের আরো ইমিউনিটি কি স্পেসিফিক মেকানিজমের মধ্যে যেটা আছে, যেমন হলো হিউমারাল ইমিউনিটি, তারপরে আছে হলো তোমার টি সেল ইমিউনিটি, মানে সেল মিডিয়েটেড ইমিউনিটি। হ্যাঁ, তো এগুলো আসতে সময় লাগে, দেখা যায় যে কয়েকদিন, হ্যাঁ, few days later they comes. So then in this time ফার্স্ট লাইন ডিফেন্স, ইন্টারফেরেন্স, ন্যাচারাল কিলার সেল, হ্যাঁ, তাহলে দেখা যায় যে প্রোটেক্ট করে বডিকে। ওয়ান মিনিট, সাউন্ড। আচ্ছা, এখন এই যে আমরা নন স্পেসিফিক ডিফেন্সের মধ্যে এখন আমি বললাম যে প্রথমে কি ইন্টারফেরন। হ্যাঁ, তো এই ইন্টারফেরন যেটা, সেটা হলো কি করে, ইন্টারফেরন হলো আমাদের কি করে, যে প্রোটেক্ট আমাদেরকে দে ইনহিবিট দ্য গ্রোথ ভাইরাল ইনফেকশনের এগেনস্টে কিভাবে প্রোটেকশন দেয়। তারা কি করে, দে ইনহিবিট দ্য গ্রোথ অফ দ্য ভাইরাসেস বাই ব্লকিং দ্য সিনথেসিস অফ ভাইরাল প্রোটিন। ঠিক আছে, তারা হলো ভাইরাল প্রোটিন সিনথেসিসটাকে ব্লক করে দেয়, যার কারণে এই ভাইরাল যে রেপ্লিকেশনটা হতে পারে না। ইনহিবিট দ্য গ্রোথ অফ ভাইরাল রেপ্লিকেশন। হ্যাঁ, ভাইরাল প্রোটিন সিনথেসিসটাকে তারা ব্লক করে দেয়, যার কারণে আর তোমার হলো যে ভাইরাসটা আর তোমার হলো যে গ্রোথটা আর হইতে পারে না। এইভাবে তারা ইনহিবিট দ্য গ্রোথ অফ ভাইরাসেস বাই ব্লকিং দ্য সিনথেসিস অফ ভাইরাল প্রোটিনস। তো এটার জন্য কয়েকটা তাদের মেকানিজম আছে। একটা কি, একটা হলো যে রাইবোনিউক্লিয়েস, তারপরে প্রোটিন কাইনেস এন্ড
এ, হ্যাঁ? অলিগো এ মানে যে দ্যাট মিনস 2,5 অলিগো এ সিনথেটেস এনজাইম। এই এনজাইম গুলা প্রয়োজন হয়। তো এখানে দেখবে তোমার একটা লেঞ্জে একটা ছবি আছে, হ্যাঁ? এটা লেঞ্জে একটা ছবি আছে। ছবিটা কি? এই যে কিভাবে ইন্টারফেরনটা মানে তোমার হলো যে কিভাবে করে সে ভাইরাল প্রোটিন সিনথেসিসটাকে ব্লক করে দিচ্ছে। কিভাবে ভাইরাল গ্রোথটাকে ইনহিবিট করে সেটার একটা সুন্দর ছবি দেয়া আছে। তো যাই হোক তার আগে কিছু বলে নিই যে আমরা যে ইন্টারফেরন বলছি, ইন্টারফেরন হলো কতগুলি টাইপ আছে আলফা, বিটা, গামা, হ্যাঁ? এবং লামডা। তো এই আলফা ইন্টারফেরন এগুলো অ্যাকর্ডিং টু দ্য অরিজিন অফ দ্য সেলস তাদের নামগুলো এরকম হইছে আলফা, বিটা এবং গামা। আলফা ইন্টারফেরন কোন সেল থেকে আসে? এটা আসে হলো যেমন লিউকোসাইট থেকে। ফাইব্রোব্লাস্ট থেকে আসে হলো বিটা ইন্টারফেরন অ্যান্ড লিম্ফোসাইট থেকে আসে গামা ইন্টারফেরন। তো এখন এই যে আমরা বুঝা গেছে আলফা, বিটা, গামা, হ্যাঁ? অ্যাকর্ডিং টু অরিজিন অফ দ্য সেলস তাদের নামকরণটা এভাবে বলা হয় আরকি। মানে আলফা, বিটা এই কালেক্টিভলি এই ২ টা ইন্টারফেরনকে বলে আবার অন্যভাবে ক্লাসিফাই করা যায়। নাম ক্লাস 1 ইন্টারফেরন। ঠিক আছে? ক্লাস টাইপ 1 ইন্টারফেরন হলো এই ২ টা আলফা ইন্টারফেরন অ্যান্ড বিটা ইন্টারফেরনকে একসাথে টাইপ 1 ইন্টারফেরন বলে। আর গামা ইন্টারফেরন যেটা সেটা হলো কি টাইপ 2 ইন্টারফেরন। আর আরেকটা আছে যেটা টাইপ 3 সেটা হলো লামডা ইন্টারফেরন। যেটাকে আমরা টাইপ 3 ইন্টারফেরন বলি। তো এই আলফা এবং বিটাটাকে আমরা কালেক্টিভলি আমরা বলছি টাইপ 1 ইন্টারফেরন। তো এরা কখন ইনডিউসড হয়? অ্যাক্টিভ হয় কখন? যখন ভাইরাস যখন ইনফেক্টেড করে সেলকে, তখন তারা ইনডিউসড হয়। আর যেটা টাইপ 2 মানে গামা, গামা ইন্টারফেরন অ্যাক্টিভ হয় কখন? এখন মানে এটা ওই ইনডিউসড হয় বাই অ্যান্টিজেন। কোন শরীরে যখন আমাদের এই ভাইরাস গুলো যখন ঢুকে তখনই তারা অ্যাক্টিভ হয়। এবং তারা একটা one of the most effectors of the cell mediated immunity. They are the most one of the effectors of cell mediated immunity. And আরেকটা আছে যেটা লামডা ইন্টারফেরন এটাকে বলা হচ্ছে they are active against intestinal viruses. হ্যাঁ, ফর এক্সাম্পল রোটা ভাইরাসের এগেইনস্ট এ তারা হচ্ছে অ্যাক্টিভ। তো এইগুলো আমাদের হলো যে ইন্টারফেরন। ইন্টারফেরনের টাইপসটা তাহলে আমরা বুঝে গেলাম। এখন ইন্টারফেরনটা কাজ করে কিভাবে? কিভাবে ভাইরাল গ্রোথটাকে সে ইনহিবিট করে? মেকানিজমটা কি? তো না ইন্টারফেরনটা কি হলো? ১ম এ ইন্টারফেরন কিন্তু সবসময় ভাইরাস ইনফেক্টেড সেল থেকেই সে রিলিজ হয়। When the virus infected the cell, then interferon release from the virus infected cell. হুম? দেখো এখানে ছবি দেয়া আছে। একটা ভাইরাস নাম্বার A পিকচার যেটা সেটা হলো কি ফিগার A। সেখানে কি ভাইরাস ইনফেক্টেড সেল থেকে ইন্টারফেরন্স যেগুলো সেগুলো রিলিজ হয়। তো রিলিজ হওয়ার পরে এই ইন্টারফেরন গুলো তখন কি করে নন ইনফেক্টেড যে সেল আছে সেগুলোতে সে এন্ট্রি করে। এন্ট্রি করবে কিভাবে? এমনি তো আর এন্ট্রি করতে পারে না। দেন দে অ্যাটাচড উইথ দ্য রিসেপ্টর অফ দ্য সেল, হ্যাঁ? বাইন্ড করে। বাইন্ড করে তারপরে এটা হুম, বাইন্ড করে তখন এটা সে নন ইনফেক্টেড সেলের ভিতরে চলে যায়। হ্যাঁ? নন ইনফেক্টেড সেলের ভিতরে ঢুকে তখন তারা কি করে? তারা 3 টাইপস অফ দ্য প্রোটিন, অ্যান্টিভাইরাল প্রোটিন যেটা এগুলোকে এনকোড করে। সেটা কি? এটা হলো যেটা আমি একটু আগেই বললাম যে একটা কি অ্যা রাইবোনিউক্লিয়েজ, প্রোটিন কাইনেজ অ্যান্ড 2,5 অলিগো এ সিনথেটেস। ঠিক আছে? তো এই ৩ টা প্রোটিন অ্যান্টিভাইরাল প্রোটিন তারা হলো যে সিনথেসিস করে। হ্যাঁ? এই নন ইনফেক্টেড সেলের মধ্যে। তখন এদের মধ্যে অ্যান্টিভাইরাল ক্যাপাসিটি, অ্যান্টিভাইরাল প্রোটিন এজন্য এদেরকে বলে। তো এরা তখন কি করে? এই যেগুলো তৈরি হয়ে থাকলো তখন যখন ভাইরাস কোন এন্ট্রি করবে শরীরের ভিতর when the virus particle enter into the cell, into the host, তখন এই ৩ টা প্রোটিন তখন তারা কি করবে? ইনহিবিট করবে the growth of the ভাইরাস। ওই ভাইরাসটাকে তারা হলো যে একে ইনহিবিট করে দেয়। এটাকে আর কাজ করতে দেয় না, ফাংশনিং হতে দেয় না। তো কিভাবে সেটা? এই যেমন হলো যে ১ম এ যখন এই ৩ টা প্রোটিন তৈরি হলো এরা কিন্তু ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে। হুম? যখন ইন্টারফেরন রিলিজ হলো, রিলিজ হয়ে নন আ ইনফেক্টেড সেলের মধ্যে যখন সে অ্যাটাচড হওয়ার পরে ৩ টা প্রোটিন রিলিজ হয়। এই প্রোটিন ১ম এ কিন্তু ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে। এটা কি রাইবোনিউক্লিয়েজ মানে এনজাইম বলছি আমরা। রাইবোনিউক্লিয়েজ, প্রোটিন কাইনেজ আর হলো 2,5 অলিগো এ সিনথেটেস। তো এরা ১ম এ কি থাকে? ১ম এ এরা ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে। তখন ভাইরাস শরীরের মধ্যে আবার যখন তারা এন্ট্রি করে যখন অ্যাটাচড হয় ভাইরাস ইনফেক্টেড সেলে তখন তারা অ্যাক্টিভ হয়।
হ্যাঁ, অ্যাক্টিভ হয়ে যখন ইনফেক্টেড করে তখন তারা অ্যাক্টিভ হয়ে যায়। এই অ্যাক্টিভ হলে তখন কখন অ্যাক্টিভটা হয়? উইদিন few hours of the initiation of the viral replication. They become activated within few hours after the initiation of viral replication. ভাইরাস এন্টার করলো, ভাইরাস যখন রেপ্লিকেশন হওয়া শুরু করলো তার কয়েক ঘন্টার মধ্যেই এরা অ্যাক্টিভেটেড হয়ে যায়। অ্যাক্টিভেটেড হয়ে এরা কি করে তখন অ্যাক্টিভ ফর্মে পরিণত হয়। যেমন অলিগো এ সিনথেটেস যেটা সেটা তখন ইনঅ্যাক্টিভ থেকে অ্যাক্টিভ অলিগো এ ফর্মে চলে আসে এবং ইনঅ্যাক্টিভ রাইবোনিউক্লিয়েস এটাও তখন অ্যাক্টিভ রাইবোনিউক্লিয়েস ফর্মে আসে। তখন এদের কাজটা কি হয়? এই দুইটা অলিগো এ এবং অ্যাক্টিভ রাইবোনিউক্লিয়েস দে ডিগ্রেড এমআরএনএ। বুঝা গেছে? তারা ভাইরাল যে প্রোটিন যে এমআরএনএ কে তারা ডিগ্রেড করে দেয়। অ্যান্ড ইনঅ্যাক্টিভ প্রোটিন কাইনেজ যখন অ্যাক্টিভ প্রোটিন কাইনেজ ফর্মেশন হয় তারা কি করে? ফসফোরাইলেটস ইনিশিয়েশন ফ্যাক্টর 2. They phosphorylates initiation factor 2. That's why they inhibit the protein synthesis. And then the death of the virus infected cell. এভাবে করে ভাইরাস ইনফেক্টেড সেল গুলো ডেথ হয়ে যায়। ঠিক আছে? প্রোটিন সিনথেসিস না করতে পারলে ভাইরাস রেপ্লিকেশন আর হবে না। ভাইরাস ইনফেক্টেড সেল গুলো তখন মারা যায়। হ্যাঁ? তো এভাবে করে আমাদেরকে তারা একটা ডিফেন্স দেয়। এই একটা মেকানিজম বললাম কিভাবে ইন্টারফেরন আমাদেরকে হেল্প করে। বুঝা গেছে? এটা হলো আমার ইন্টারফেরন। তো এটা মেকানিজমটা কিন্তু এই ছবি দিয়ে সুন্দর করে বুঝানো যাবে। এই খুব শর্ট যে তারা ১ম এ কি করে? ভাইরাস ইনফেক্টেড সেল থেকে ইন্টারফেরন রিলিজ হয়। হ্যাঁ? কয় ধরনের আছে সেগুলো এবং এইগুলো ভাইরাস ইনফেক্টেড সেল থেকে রিলিজ হয়ে তারা নন ইনফেক্টেড সেলকে অ্যাটাক করে। হ্যাঁ? নন ইনফেক্টেড সেলের রিসেপ্টরে অ্যাটাচ করে বাইন্ড করার পরে তখন এরা হলো যে এনকোড করে হলো ৩ টা প্রোটিন। হ্যাঁ? যেটা হলো কি প্রোটিন কাইনেজ, রাইবোনিউক্লিয়েজ আর হলো অলিগো এ সিনথেটেস। তো এই ৩ টা প্রোটিন মিলে তখন দেখা যায় যে আবার ইনঅ্যাক্টিভ থেকে অ্যাক্টিভ ফর্মে আসে। অ্যাক্টিভ ফর্মে আসলে কখন আসবে? যখন ভাইরাস হলো যে সেলকে ইনফেক্টেড করবে। তখন এরা অ্যাক্টিভ ফর্মে আসবে। অ্যাক্টিভ ফর্মে আসলে তখন দেখা যায় যে প্রোটিন কাইনেজ আ আ আছে সেটা কিভাবে করবে? সেটা ফসফোরাইলেটস করে ইনিশিয়েশন ফ্যাক্টর 2. তারপরে এটা ইনহিবিট করে প্রোটিন সিনথেসিস। আর রাইবোনিউক্লিয়েজ যেটা সেটা কি করে? এটা হলো এমআরএনএ কে ডিগ্রেড করে দেয়। যার কারণে আর প্রোটিন সিনথেসিস হতে পারে না। কিভাবে? তাহলে ভাইরাস ইনফেক্টেড সেলগুলো ডেথ হয়ে যায়। এখন আসি আমরা পরে যেটা হুম, আর কি আছে? আমাদের নন স্পেসিফিক এর মধ্যে ন্যাচারাল কিলার সেল। তো ন্যাচারাল কিলার সেল আমরা কেন বলি? হ্যাঁ, ন্যাচারাল কিলার সেল এটা কি একটা ইম্পোর্টেন্ট পার্ট অফ দ্য ইননেট ইমিউনিটি। ইননেট ইমিউনিটির একটা ইম্পোর্টেন্ট পার্ট হচ্ছে কি ন্যাচারাল কিলার সেল। ন্যাচারাল কিলার সেলকে আমরা ন্যাচারাল কিলার সেল বলি কেন? কারণ তারা কোনো ভাইরাসের জন্য তারা স্পেসিফিক না। দে আর নন স্পেসিফিক টু এনি ভাইরাস। যেকোনো ভাইরাস যেকোনো ভাইরাস দিয়ে ইনফেকশন হোক না কেন যেকোনো ভাইরাস দিয়ে ইনফেকশন হোক না কেন এই ন্যাচারাল কিলার সেল যেটা সে ১ম এ গিয়ে হলো যে ভাইরাস ইনফেক্টেড সেলকে সে হলো যে কিল করতে যায়। হ্যাঁ? সে মেরে ফেলে। তো এবং ন্যাচারাল কিলার সেলের জন্য মানে সে এমনভাবে যে তাকে মানে ভাইরাস ইনফেক্টেড সেলকে ভাইরাল যে অ্যান্টিজেন তাকে চেনার জন্য তার ভাইরাস অ্যান্টিজেন যেটা তাদেরকে প্রেজেন্ট করতে হয় না ক্লাস 1 MHC দিয়ে। সবসময় দেখা যায় যে আমরা যে সাইটোটক্সিক টি সেল হলো ভাইরাস ইনফেক্টেড সেলকে কিভাবে তোমার কিল করে? সে হলো যে যখন ভাইরাল অ্যান্টিজেন গুলো যখন ক্লাস 1 MHC প্রোটিন দ্বারা যখন সারফেসে রিপ্রেজেন্ট করে তখন তাকে চিনা যায়। তার আগে কিন্তু হ্যাঁ, সাইটোটক্সিক টি সেল কিন্তু চিনতে পারে না। হ্যাঁ, তোমরা এটা পড়ছো না? এটা তো ইমিউনোলজিতে পড়ে আসছো। কিভাবে সাইটোটক্সিক টি সেল কিভাবে রিকগনাইজ করবে? হেল্পার সেল কিভাবে রিকগনাইজ করে? অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, তাই না? অ্যান্টিজেন গুলো কিভাবে রিকগনাইজ করে? তো ন্যাচারাল কিলার সেলের ক্ষেত্রে এই জিনিসটা প্রয়োজন হয় না। তারা সরাসরি চিনতে পারে। হ্যাঁ? যেকোনো ভাইরাস যখন সেলকে ইনফেক্ট করবে তখন তারা সরাসরি হলো যে রিকগনাইজ করে ভাইরাস ইনফেক্টেড সেলকে তারা কিল করতে পারে এবং তাদের মেকানিজমটা কি? তারা যখন ভাইরাস ইনফেক্টেড সেলকে তারা কিভাবে কিল করে? এরা হলো যে কি বাই সিক্রেটিং পারফোরিন অ্যান্ড গ্রানজাইম। হ্যাঁ? যেটা কি করে পারফোরিনটা কি কাজ কি? পারফোরিন হলো কিছু সেল মেমব্রেনে হোল ফরমেশন করে। হ্যাঁ? তখন সেল কনটেন্ট যেগুলো সেগুলো রিলিজ হয়ে যায়।
দেন গ্রানজাইম যেটা সেটার কাজ হলো কি এই যে সেল কন্টেন্ট গুলোকে ডিস্ট্রয় করে দেয়। আর তারপরে ওই অ্যাপোপ্টোসিস হয়ে যায়, সেলগুলো ডেথ হয়ে যায়। ঠিক আছে? এই হলো ন্যাচারাল কিলার সেলের হলো যে আমাদের বেনিফিট। ন্যাচারাল কিলার সেলটা হলো একটা ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য ইননেট ইমিউনিটি। তো আমাদের ইন্টারফেরন এবং ন্যাচারাল কিলার সেল দেখা যায় যে কোনো ইনফেকশন, যে কোনো ভাইরাল ইনফেকশন হোক আর অন্য ব্যাকটেরিয়া দিয়ে হোক, তা দেখা যায় যে সবার আগে চলে আসে ন্যাচারাল কিলার সেল, ইন্টারফেরন, এগুলো দিয়ে আমাদের বডিতে একটা প্রোটেকশন দেওয়ার চেষ্টা করে। বুঝা গেছে? তো ন্যাচারাল কিলার সেল দেখা যায় যে শর্ট নোট আসে, তারপর এটা তোমাদের হলো যে শর্ট, এই যে তোমাদের এমসিকিউ কোশ্চেন, এই এমসিকিউ কোশ্চেনের মধ্যে দেখা যাবে যে এই পয়েন্ট গুলা দিয়ে ট্রু ফলস 4টা-5টা কোশ্চেন বানায় দিবে। হ্যাঁ, এদের কি, এদের ক্রাইটেরিয়াটা কি? হ্যাঁ, এরা নন স্পেসিফিক, যে কোনো ভাইরাস, এরা কোনো ভাইরাসের জন্য স্পেসিফিক না, দে আর নট স্পেসিফিক ফর এনি ভাইরাস, এবং তাদেরকে রিকগনাইজ করার জন্য কোনো ক্লাস 1 এমএসসি প্রোটিন দিয়ে অ্যান্টিজেনকে রিপ্রেজেন্ট করা লাগে না। ঠিক আছে? এখন কি আমরা নাম্বার 3 যেটা হলো কি ফ্যাগোসাইটোসিস। তো ফ্যাগোসাইটোসিস করে কোন কোন সেল বলতে পারো? ম্যাক্রোফেজ। ম্যাক্রোফেজেস। হ্যাঁ, ম্যাক্রোফেজেস। তো এখানে রেটিকুলার এন্ডোথেলিয়াল যে ম্যাক্রোফেজেস আছে এন্ড তোমার হলো যে অ্যালভিউলার ম্যাক্রোফেজেস, সেটা হলো ভাইরাল ইনফেকশনের জন্য আমাদের হলো যে ইম্পর্টেন্ট। ঠিক আছে? অন্যগুলো সেরকম ইয়ে করে না, যেমন ব্যাকটেরিয়াল ইনফেকশনের ক্ষেত্রে আমাদের পলিমরফো নিউক্লিয়ার লিগোসাইট, হ্যাঁ, সেটা হলো যে প্রিডোমিনেন্ট। আর এইখানে আমাদের যেটা ভাইরাল ইনফেকশনের হলো অ্যালভিউলার ম্যাক্রোফেজ বলি, আর হলো রেটিকুলার এন্ডোথেলিয়াল যে ম্যাক্রোফেজ গুলো, এগুলো হলো প্রিডোমিনেন্ট। ঠিক আছে? আরেকটা কি মেকানিজম আছে, আলফা ডিফেন্সিন। এই যে আলফা ডিফেন্সিন যেটা বলি আমরা, এটা হলো একটা পজিটিভলি চার্জড পেপটাইডস। তাদেরও কিছু অ্যান্টিভাইরাল অ্যাক্টিভিটি আছে, যেমন হলো যে তারা কি করে, তারা কোন ভাইরাসের এগেনস্টে আমাদের প্রোটেকশনটা দেয় কিছুটা, এটা হলো এগেনস্ট এইচআইভি, হিউম্যান ইমিউন ডিফিসিয়েন্সি ভাইরাস। তো কিভাবে দেয়? এরা হলো যে ওই যে তোমার তারা বাইন্ড করে থাকে কি, তারা হলো যে এইচআইভি হলো বাইন্ড করে একটা রিসেপ্টর আছে, যেমন হলো CXCR4। হ্যাঁ, এই রিসেপ্টরের সাথে তারা বাইন্ড করে, তারা কিন্তু এন্ট্রি করে হিউম্যান সেলে। তো এরা হলো যে এই যে আমার যে আলফা ডিফেন্সিন, এই আলফা ডিফেন্সিন গুলো হলো কি করে, এই এই রিসেপ্টরের সাথে বাইন্ড করতে দেয় না। হ্যাঁ, বাইন্ড করতে না দিলে তখন দেখা যায় যে এই আমাদের যে এইচআইভি আর এন্ট্রি করতে পারে না। দ্যাটস ওয়াই এটা বলে যে, যার কারণে দেখা যায় যে অনেক সময় যে এইচআইভি ইনফেক্টেড পেশেন্ট অনেক সময় দেখা যায় যে অনেক দিন যাবত লং টাইম নন প্রোগ্রেসর, মানে এটা প্রোগ্রেস করে না ডিজিজটা। এই মেকানিজমটা থাকার কারণে দেখা যায় যে প্রোগ্রেস করতে পারে না। বুঝা গেছে? তো এটা একটা আমাদের প্রোটেক্টিভ মেকানিজম। আর নাম্বার 5 যেটা, সেটা কি অ্যাপোলাইপোপ্রোটিন বিআরএনএ এডিটিং এনজাইম। একটু দাঁড়াও। ওকে, তো অ্যাপোলাইপোপ্রোটিন বিআরএনএ এডিটিং এনজাইম। হ্যাঁ, এই অ্যাপোলাইপোপ্রোটিন বিআরএনএ এডিটিং এনজাইম যেটা, সেটা হলো যে আমাদের কি করে, এটাও একটা ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য ইননেট হোস্ট ডিফেন্স মেকানিজম। ঠিক আছে? তো এটাও আমাদের কি, এই যে এইচআইভি ভাইরাসের এগেনস্টে এটাও আমাদের একটা প্রোটেকশন দেয়। হ্যাঁ, তো এখানে যেটা মেকানিজমটা, সেটা কি, এরা কি করে, এরা করে কি হাইপার মিউটেশন ইন দ্য রেট্রোভাইরাল ডিএনএ। ঠিক আছে? এরা হাইপার মিউটেশন করে দেয় রেট্রোভাইরাল ডিএনএ তে, যেটা একটা হাইপার মিউটেশন করে, যার কারণে দেখা যায় যে এই ভাইরাল যে রেপ্লিকেশনটাকে, এটাকে একটা প্রিভেন্ট করে। কিন্তু এইচআইভি এর আবার ক্যাপাসিটি আছে এই হাইপার মিউটেশনটাকে প্রিভেন্ট করার। ঠিক আছে? ওরা আবার কি করে, এই এইচআইভি আবার ভিআইএফ একটা ফ্যাক্টর আছে, তাই না? ভিআইএফ, এইটা একটা তারা রিলিজ করে, এই ভিআইএফ ভাইরাল ইনফেক্টিভিটি প্রোটিন। ঠিক আছে? হ্যাঁ, একটা এটা ওদের একটা অ্যান্টিজেন আছে, এটা তাই না, ভিআইএফ। এই ভিআইএফ অ্যান্টিজেন দিয়ে তারা আবার কি করে, এই হাইপার মিউটেশনটাকে আবার তারা প্রিভেন্ট করে ফেলে। ঠিক আছে? তো দেখা যায় এই হলো আমাদের একটা মেকানিজম, একটা সেলফ ডিফেন্স একটা মেকানিজম আছে, কিন্তু তারপরেও এটা আমাদের এইচআইভি যে ভাইরাসটা, সে কিন্তু এটাকে আবার প্রিভেন্ট করতে পারে, এই হাইপার মিউটেশনটাকে। আচ্ছা,
এখন আমরা চলে যাব নাম্বার 6। তো নাম্বার 6 যেটা কি? ফিভার। তো ফিভার কিন্তু আমাদের জন্য একটা কিন্তু ভালো একটা আমাদের বডির জন্য কিন্তু উপকারী। ফিভার যখন হয় তখন কি হয়? এই ফিভারের সময় হলো কি বডি টেম্পারেচারটা বেড়ে যায়। বডি টেম্পারেচার যখন বেড়ে যায়, যখন রাইজ করে, বডি টেম্পারেচার বেড়ে গেলে তখন দেখা যায় কি এই যে আমাদের যে ভাইরাস গুলোকে ডিরেক্টলি তারা ইনঅ্যাক্টিভেট করে দেয়। হায়ার টেম্পারেচার তাহলে একটা আমাদের জন্য মানে বেনিফিশিয়াল ফিভারে হলো কি হয়? টেম্পারেচার যখন রেইজ করে তখন তারা ডিরেক্টলি ইনঅ্যাক্টিভেট করে দেয় ভাইরাস পার্টিকেল কে। পার্টিকুলারলি যেগুলো ইনভেলপড ভাইরাস গুলো কিন্তু হিট সেনসিটিভ। হ্যাঁ? যার কারণে যখন টেম্পারেচারটা রেইজ করে তখন তাদের এনভেলপ গুলো তখন দেখা যায় যে এনভেলপ ভাইরাস যেগুলো সেগুলো হলো যে তারা ইনঅ্যাক্টিভেট হয়ে যায়। এবং আরেকটা কি যেটা বলে যে তাদের রেপ্লিকেশন ও আবার অনেক সময় সাম অফ দ্য ভাইরাস আর রেপ্লিকেশন যেটা সেটাও রিডিউসড হয়ে যায় ইন হাই টেম্পারেচারে। therefore আমাদের ফিভারটা কি? এটা ইনহিবিট করে রেপ্লিকেশন। ওকে, এখন আমাদের আরেকটা ইম্পর্টেন্ট মেকানিজম কি আছে? মিউকোসিলিয়ারি ক্লিয়ারেন্স। হ্যাঁ, মিউকোসিলিয়ারি ক্লিয়ারেন্স যেটা আমাদের, তো এটা হলো যে অনেক আমাদের যে যেমন হলো যে মেকানিজম, এটা কি আমাদের অনেক যেমন হলো যে আমরা কি যখন হাঁচি, কফিং, স্নিজিং যখন আমরা ইয়ে করি তখন মিউকোসিলিয়ারি মেকানিজমের মাধ্যমে দেখা যায় যে অনেক ভাইরাস পার্টিকেল কিন্তু মানে আমাদের বের হয়ে যায়। হ্যাঁ, এখন কিন্তু এটা আবার অনেক সময় ডিস্ট্রয় হয়ে যায়। যেমন হলো যে যদি কোনো বারবার যদি ইনফ্লুয়েঞ্জা অ্যাটাক করে তখন দেখা যায় যে রেসপিরেটরি ট্র্যাক্টের যে মিউকোসিলিয়ারি যে মেকানিজম আছে সেটা ওগুলো কি ডিস্ট্রয় হয়ে যায়। আবার অনেক সময় যে যারা স্মোক যারা করে তাদের এই মিউকোসিলিয়ারি এই মেকানিজমটা অনেক সময় ডিস্ট্রয় হয়ে যায়। ঠিক আছে? কিন্তু আমাদের এটা একটা প্রোটেক্টিভ মেকানিজম মিউকোসিলিয়ারি ক্লিয়ারেন্সটা। হ্যাঁ? নাম্বার 8 হলো কি সার্কামসেশন। হ্যাঁ? তো সার্কামসেশন করলে কি হয়? অনেকগুলো যে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ এইগুলো থেকে অনেকটা হলো যে প্রিভেনশন পাওয়া যায়। যেমন হলো যে এইচআইভি থেকে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, হার্পিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 2। তো এই সার্কামসেশন থাকলে এইসব সেক্সুয়ালি ট্রান্সমিটেড যে ডিজিজ গুলো এগুলো থেকে তাহলে অনেকটা হলো যে প্রতিকার পাওয়া যায়। হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট একটা তাহলে জিনিস। আর আর কি আছে? আর কিছু ফ্যাক্টর আছে যেমন হলো যে এইজ হলো কি? এইজ রিলেটেড যেটা হলো যে যারা হলো যে যেমন নিওনেট, তারপরে ওল্ডার এজ গ্রুপ যারা তাদের কি তাদের ইমিউন সিস্টেমটা, হ্যাঁ, ইমিউন পাওয়ারটা কম। ইমিউন সিস্টেমটা তখন যারা ওল্ড এজ তাদের ইমিউন সিস্টেমটা সাপ্রেস হয়ে যায়, তাই না? আর যারা নিওনেট তাদের ইমিউন সিস্টেম ওইভাবে করে বিল্ড আপ হয় না। হ্যাঁ, তো যার কারণে দেখা যায় কি এই যে যারা এই ২ টা এজে থাকে, এক্সট্রিম এজ যেটা বলে, হ্যাঁ, নিওনেট আর হলো ওল্ডার এজ, তাদের দেখা যায় যে ইনফেকশন হওয়ার, ভাইরাল ইনফেকশন যেকোনো ইনফেকশন হওয়ার চান্সটা বেশি থাকে। আর যারা একটু অ্যাডাল্ট এজ, যারা ইয়াঙ্গার এজ তাদের দেখা যায় যে ইনফেকশনের চান্সটা কম। কারণ তাদের ইমিউন সিস্টেমটা বুস্ট আপ থাকে। হ্যাঁ, ইমিউন সিস্টেমটা তখন ভালো থাকে আরকি, ওয়েন আপ থাকে। যেমন হলো যে আমাদের যে হার্পিস সিমপ্লেক্স ভাইরাস ইনফেকশন যেগুলো সেটা কি নিওনেটস এ আর মানে মোর কমন। আর ইনফ্লুয়েঞ্জা যেটা এটা দেখা যায় যে হলো তোমার হলো যে যারা ওল্ডার এজে তাদের বেশি হয়। হ্যাঁ, আর কি আছে যেমন কি আর কি ফ্যাক্টর থাকে? ম্যালনিউট্রিশন। যাদের ম্যালনিউট্রিশন এটা বলছে যেমন যাদের নিউট্রিশন ইয়েটা ভালো, যাদের নিউট্রিশনাল স্ট্যাটাস যাদের ভালো তাদের হলো যে অসুখ-বিসুখ কম হয়। হ্যাঁ, ভাইরাল ইনফেকশন বলো, ব্যাকটেরিয়াল ইনফেকশন যেটাই বলো, নিউট্রিশনাল স্ট্যাটাস ভালো থাকলে তাহলে আমাদের এটা রোগ প্রতিরোধ ক্ষমতাটা ভালো থাকে। আর যাদের নিউট্রিশনাল স্ট্যাটাস ভালো না তাদের হলো যে এই ইয়েটা বেশি থাকে, মানে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তাদের ডিজিজ হওয়ার চান্সটা বেশি থাকে। যার কারণে দেখা যায় যে যেগুলো ডেভেলপিং কান্ট্রিতে নিউট্রিশন তো ভালো না। হ্যাঁ, নিউট্রিশন ভালো না থাকার কারণে তাদের দেখা যায় যে এই ইনফেকশাস ডিজিজ গুলো একটু বেশি হয়। হ্যাঁ? আর ডেভেলপ কান্ট্রিতে নিউট্রিশন যেহেতু ভালো তাদের হলো যে ভাইরাল ইনফেকশন এগুলো একটু কম হয়। হুম? এখন আমরা যাবো যে স্পেসিফিক ডিফেন্স।
আচ্ছা, সরি ফর ইন্টারাপশন। এই যে বাচ্চারা খুব ডিস্টার্ব করে, বাসায় ক্লাস নেই তো। ঠিক আছে, তোমরা বুঝতে পারছো নন স্পেসিফিক মেকানিজমটা? বুঝতে পারছো না সবাই? জি আচ্ছা ম্যাম। বলো তো কেউ। হ্যাঁ, এই যে রাজ, প্রসন্না রাজ, কয়টা নন স্পেসিফিক মেকানিজম গুলো বলো তো, নামগুলো একটু। একটু ক্যামেরা অন করো। হুম হুম এই যে কি, এই যে কাদের বেশি হয় কাদের কম, তোমার বেশি থাকবে। হ্যাঁ, এই যে বেশি হয়। হ্যাঁ। হুম আচ্ছা, ন্যাচারাল কিলার সেলটা কিভাবে কাজ করে? ন্যাচারাল কিলার সেল থেকে কিন্তু এমসিকিউ থাকবে এবং এসিকিউ থাকে। হ্যাঁ, এই জন্য ন্যাচারাল কিলার সেলটা ভালো করে জানতে হবে, তো ওটার এটা। নন স্পেসিফিক টু এনি ভাইরাস। হ্যাঁ। হুম গুড। হ্যাঁ গুড। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে আমরা স্পেসিফিক ডিফেন্সে যাব। তো স্পেসিফিক মানে বোঝা যাচ্ছে এটা স্পেসিফিক যেখানে আমাদের অ্যান্টিবডি, হ্যাঁ হিউমারাল মানে অ্যাকোয়ার্ড ইমিউনিটি যেটা সেটা কাজ করে। যেমন হলো যে হিউমারাল অ্যাক্টিভ ইমিউনিটি এবং প্যাসিভ ইমিউনিটি। হ্যাঁ, তো অ্যাক্টিভ ইমিউনিটি যেখানে, অ্যাক্টিভ ইমিউনিটি আমরা যেটা বলি যে অ্যাক্টিভ ইমিউনিটিতে আমাদের যে অ্যান্টিবডি এবং টি সেল মিডিয়েটেড ইমিউনিটি, হ্যাঁ এই দুটাই বোধ আমাদেরকে হ্যাঁ ডিফেন্স দেয়। বুঝা গেছে? হ্যাঁ, এখানে আমাদের তাহলে বোথ অ্যান্টিবডি এবং সাইটোটক্সিক টি সেল মেডিয়েটেড ইমিউনিটি মানে হিউমারাল এবং দুটো ইমিউনিটি আমাদের এখানে কাজ করে। তো দেখা যায় কি যে আমাদের তো যে ডিজিজ যে হয় ন্যাচারাল প্রসেস, যে ডিজিজ গুলো যেমন হয়, মানে এই যে ডিজিজ যখন কোনো ভাইরাস, যখন কোনো ভাইরাল ইনফেকশন যখন হয়, ভাইরাল ইনফেকশন হওয়ার পরে কি হয় আমাদের সিমটম, মানে সিমটম দেখে আমাদের ডিজিজ প্রসেসটা দেখতে গেলে কি হয় যে ভাইরাস ঢোকার পরে আমাদের সিমটম অ্যারাইজ করে। হ্যাঁ, সিমটম অ্যারাইজ করার পর যখন এটা সিমটম অ্যারাইজ করার পর তারপর এটাকে আপনি আমাদের দেখা যায় যে এটা তখন আমাদের বডির যে ইমিউন সিস্টেমকে স্টিমুলেট করে, তখন অ্যান্টিবডি প্রোডাকশন হয় এবং যে সাইটোটক্সিক টি সেল, হ্যাঁ সেটাও আমাদের অ্যাক্টিভেশন হয়ে যায়, তাই না? এই তো, তাহলে ন্যাচারাল যেটা প্রসেস, কোনো ভাইরাল যখন আমাদের শরীরে এন্ট্রি করে, ভাইরাস দিয়ে যখন ইনফেকশন হয়, একটা ন্যাচারাল একটা ওয়ে, হ্যাঁ যে ঢোকার পরে এটা যখন ডিজিজটা প্রডিউস করে, সিমটম হয়, আমরা ডিজিজটা দেখতে পাই, তখন কি হলো এরপরে আমাদের কি হয়, তখন আমাদের বডির ইমিউন সিস্টেম যেটা সেটাও তখন অ্যাক্টিভেটেড হয়ে যায়। অ্যাক্টিভেটেড হয়ে গেলে দেখা যায় কি, এদিকে আমাদের অ্যান্টিবডিও প্রডিউস হয়, আর হলো যে টি সেল, যেটা টি সেল যেটা সাইটোটক্সিক টি সেল সেটাও অ্যাক্টিভেটেড হয়। ঠিক আছে, তো এভাবে করে সে আমাদের তো আমরা দুইটা ইমিউনিটি তখন পেয়ে যাই। তো এখন কিছু কিছু ভাইরাল ইনফেকশন আছে যেগুলো কি আফটার দ্য ইনফেকশন আমাদের যে হুম তো এটা হলো যে লাইফ লং ইমিউনিটি দেয়। ঠিক আছে, যেমন হলো যে মিজেলস, তারপরে হলো যে মামস, রুবেলা। এই ভাইরাল ইনফেকশন যখন হয়ে যায়, একটা ন্যাচারাল প্রসেস হওয়ার পরে, ন্যাচারাল একটা ইনফেকশন হয়ে গেলে তারপর দেখা যায় এটা লাইফ লং একটা ইমিউনিটি দিয়ে দিচ্ছে। হ্যাঁ, পরে দেখা যায় যে এই ভাইরাস দিয়ে আর ইনফেকশন হয় না। তো বোঝা গেছে এখন। যেমন হলো যে আমাদের কিছু অ্যান্টিবডি এখন যদি বলি যে, যেমন আমরা অ্যান্টিবডির মধ্যে কি পাই, আইজিএ পাই, আইজিজি পাই, আইজিএম পাই। তো আইজিএ যেটা সেটা আমাদের প্রোটেকশন দেয় কিসের এগেনস্টে, যেমন হচ্ছে কোনো যেগুলো রেসপিরেটরি এবং গ্যাস্ট্রোইন্টেস্টিনাল মিউকোজা দিয়ে যেসব ভাইরাস যেগুলো ইনফেকশন করে এই রুটে, তো সেগুলো আমাদের প্রোটেকশন দেয় হলো যে আইজিএ, তাই না? আর আইজিএম আইজিজি প্রোটেকশন দেয় হলো যে যেগুলো হলো যে ভাইরাস হলো যে ব্লাড রুটে যেগুলো এন্ট্রি করে। হ্যাঁ, এই এখন এই অ্যান্টিবডিটা কিভাবে ভাইরাসটাকে আমাদের নিউট্রালাইজ করে, মানে এটা নিউট্রালাইজ করে হলো যে এটা কি করে প্রিভেন্ট করে ভাইরাসটাকে, অ্যান্টিবডি তো হয়ে গেল তাই না, পরে যখন আবার যদি ভাইরাস ঢুকতে যায়
তো সেটাকে কি করে এই ভাইরাসটাকে সে নিউট্রালাইজ করে দেয়। হ্যাঁ, অ্যান্টিবডি যেহেতু আমাদের তৈরি হয়ে আছে, কিভাবে করে সেটা নিউট্রালাইজ? তো এটা হলো যে ভাইরাসটাকে সে রিসেপ্টরের সাথে বাইন্ড করতে দেয় না, একটা ইন্টারঅ্যাকশন করে। হ্যাঁ, এটাকে বাইন্ড করতে দেয় না। আরেকটা কি ক্রস লিঙ্কেজ করে। হ্যাঁ, ইট ক্যান ক্রস লিঙ্ক দ্য ভাইরাল প্রোটিনস এন্ড স্টেবিলাইজেস দ্য ভাইরাস। তো এটা ভাইরাল প্রোটিনকে এটা ক্রস লিঙ্ক করে ভাইরাল প্রোটিনের সাথে এবং ভাইরাসটাকে তারপর কি করে তারা স্টেবিলাইজ করে। যার করে তারপর তারা কি করে ভাইরাসটাকে আনকোডিং করতে দেয় না, যার ফলে ভাইরাসটা রেপ্লিকেট হতে পারে না। তাহলে একটা কি ভাইরাসটাকে তারা রিসেপ্টরের সাথে বাইন্ড করতে দেয় না, আর একটা কি কি করে ক্রস লিঙ্কেজ করে ভাইরাল প্রোটিনের সাথে করে ভাইরাসটাকে স্টেবিলাইজ করে দেয়। ভাইরাসটাকে স্টেবিলাইজ করে দিলে তখন দেখা যায় যে এটার আনকোটিংটাকেও প্রিভেন্ট করে দেয় এবং ভাইরাস রেপ্লিকেশনটাকে তারা প্রিভেন্ট করে। হুম এখন আর কি আমরা এখন যেটা বলি যে সাইটোটক্সিক টি সেল। হ্যাঁ, সাইটোটক্সিক টি সেল যেটা CD8 সাইটোটক্সিক CD8 পজিটিভ সাইটোটক্সিক টি সেল যেটা, এটা কিভাবে আমাদেরকে ইমিউনিটি দিচ্ছে, কিভাবে সেলুলার ইমিউনিটি যেটা আর কি। হ্যাঁ, তো যেটা যে টি সেল সবসময় কি কখন হলো যে ভাইরাসটাকে চিনতে পারে। হ্যাঁ, ভাইরাসটাকে চিনতে পারতে হলে তার একটা ক্রাইটেরিয়া লাগে। হ্যাঁ, তো সেটা কি ভাইরাসটা যখন ইনফেক্ট করে, ভাইরাস ইনফেক্টেড হওয়ার পরে ভাইরাস ইনফেক্টেড সেলে অ্যান্টিজেনটা ভাইরাসটা কি করে তার অ্যান্টিজেনটাকে শো করে ক্লাস 1 MHC প্রোটিন দিয়ে সে সাইটোটক্সিক টি সেলের কাছে সে শো করে। হ্যাঁ, তখন সে রিপ্রেজেন্ট করলে তখন দেখা যায় যে CD8 যে সাইটোটক্সিক টি সেলটা এই যে ভাইরাসের গায়ে যে ভাইরাস সেলের গায়ে যে ভাইরাসটা প্রেজেন্ট করতেছে অ্যান্টিজেনটাকে, তখন এই CD8 সাইটোটক্সিক টি সেলটা তাকে রিকগনাইজ করতে পারে। হ্যাঁ, তার আগে সে রিকগনাইজ করতে পারে না। ক্লাস 1 MHC প্রোটিন এই ভাইরাস ইনফেক্টেড সেলের সারফেসে থাকে। হ্যাঁ, এই সারফেসে সে হলো যে ক্লাস 1 MHC প্রোটিনটা এই অ্যান্টিজেনটাকে শো করে CD8 সাইটোটক্সিক টি সেলের কাছে, তখন এটাকে রিকগনাইজ করতে পারে। তো রিকগনাইজ করে তখন হলো যে সে অ্যাক্টিভেটেড হয় ভাইরাস ইনফেক্টেড কি বলে CD8 সাইটোটক্সিক টি সেল। এটা অ্যাক্টিভেটেড হয়ে গেলে তখন হলো যে আমাদের কি হয়, এই তখন এটা কিল করে ভাইরাস ইনফেক্টেড সেলটাকে। কিভাবে? এই হলো যে কি সে একই পারফোরিন রিলিজ করে, তারপর গ্রানজাইম রিলিজ করে এবং একটা ফাস্ট প্রোটিন বলে, এই তিনটা জিনিস। তো ওই যখন পারফোরিন রিলিজ করে, পারফোরিনটা কি করে ওই সেল মেমব্রেনের গায়ে সে হোল তৈরি করে দেয়, সেল কন্টেন্ট গুলো বের হয়ে যায়। আর নাম্বার 2 যেটা হলো যে গ্রানজাইম যেটা, সেটা কি করে সেল কন্টেন্ট গুলোকে ডিস্ট্রয় করে দেয়। আর যে ফাস্ট প্রোটিন যেটা, সেটা তারপর কি করে, এটা হলো যে প্রোগ্রাম একটা সেল ডেথ করে দেয়, যেটাকে বলে আমরা কি অ্যাপোপ্টোসিস, তাই না? এই অ্যাপোপ্টোসিস প্রসেসের মাধ্যমে সে তারপর কি করে সেলগুলোকে ডেথ করে দেয়। তো এটা হলো আমাদের CD8 সাইটোটক্সিক টি সেলের হলো মেকানিজম। সেল মিডিয়েটেড ইমিউনিটি যেটাকে আমরা বলি। বুঝা গেছে? এটা কিন্তু তোমরা ইমিউনোলজিতে পড়ে আসছো। হ্যাঁ, এবং এটাও কিন্তু দেখা যাবে যে ট্রু ফলস এই যে MCQ কোশ্চেনও এটা আসবে, আবার শর্ট নোট হিসেবেও আসে। ন্যাচারাল কিলার সেল, তারপর তোমার হলো যে এই CD8 সাইটোটক্সিক টি সেল, এগুলো হলো যে খুবই ইম্পর্টেন্ট বোথ ইন দ্য ভাইরাল, কারণ ইমিউনোলজি কিন্তু এই দুইটার সাথেই, ভাইরোলজি এবং ব্যাকটেরিওলজির সাথে কিন্তু কানেক্টেড। হ্যাঁ, তোমার কিভাবে আমরা এই হোস্ট ডিফেন্স যখনই পড়তে যাবা তখনই কিন্তু ইমিউনোলজি লাগবে। হ্যাঁ, তো ইমিউনোলজি, এই জন্য ইমিউনোলজি জিনিসটা তোমার হলো যে বুঝে রাখলে আর এদিকে সমস্যা হয় না। তো এটাই। আর এখন আমরা চলে যাবো কি প্যাসিভ ইমিউনিটি। প্যাসিভ ইমিউনিটিতে কি আমরা অ্যাক্টিভ ইমিউনিটি মানে আমরা বললাম যে ন্যাচারাল প্রসেসে যে ডিজিজটা হচ্ছে আমাদের শরীরে যে ন্যাচারাল ওয়েতে যে ডিজিজটা হওয়ার পরে যে আমাদের শরীরে যে আমাদের যে হিউমারাল ইমিউনিটি মানে অ্যান্টিবডি ফর্মেশন হয়, আর সাইটোটক্সিক টি সেল যে অ্যাক্টিভেটেড হয়ে সেলুলার ইমিউনিটি দেয়, এই দুইটা ইমিউনিটি আমরা পাচ্ছি, তাই না? একটা ন্যাচারাল ওয়েতে। এটা হলো আমাদের অ্যাক্টিভ ইমিউনিটি। বুঝা গেছে অ্যাক্টিভ ইমিউনিটি। আর প্যাসিভ ইমিউনিটি আমরা দেখি, আমরা এখানে কি অ্যান্টিবডিটা আমরা কি প্রিফর্মড অ্যান্টিবডি দিয়ে দিই, ঠিক আছে? এখানে আমরা মানে বাইরে থেকেই অ্যান্টিবডি আমরা দিয়ে দিচ্ছি প্রিফর্ম, যেমন হলো যে ভ্যাকসিন আমরা দেই না, আমরা প্রিফর্মড অ্যান্টিবডি এখানে দিয়ে দিই। তো এই প্রিফর্মড অ্যান্টিবডি আমরা কিভাবে দিতে পারি, যেমন হলো যে দুইটা অপশন বলে, একটা হলো যে আমরা হাই টাইটার দিই, আর একটা হলো যে লো।
লো টাইটার, একটা লোয়ার টাইটারে, একটা হলো কি হায়ার টাইটারে। হ্যাঁ, একটা হায়ার টাইটার অফ অ্যান্টিবডি যেটা, সেটা বলে যে আর একটা কি লোয়ার টাইটার। তো আমরা লোয়ার টাইটার যেটা সেটা বলে যে পুল স্যাম্পল ফ্রম দা প্লাজমা ডোনার্স। প্লাজমা ডোনার থেকে আমরা পুল স্যাম্পল নিয়ে এখান থেকে আমরা লোয়ার টাইটার অ্যান্টিবডিটা দেওয়া হয়। ঠিক আছে? এখন আর ইমিউনোগ্লোবুলিন গুলা কিন্তু এই যে আমরা যে দেই প্রিফর্মড অ্যান্টিবডি যেগুলো বলি, এগুলা কিন্তু প্রিপারেশন করা হয়, বলা হয় কি এটা কোন ওয়েতে, বাই অ্যালকোহল ফ্র্যাকশন। হ্যাঁ, অ্যালকোহল ফ্র্যাকশনেশন। হ্যাঁ, এই প্রসিডিউরে আমরা এটাকে আমরা প্রিপারেশন করে দিই। তো এগুলো আমরা কি যে যেমন হাই টাইটার প্রিপারেশন আমরা কোন ইয়েতে দিতে পারি, যেমন হেপাটাইটিস বি ভ্যাকসিন যখন ইউজ করি, হ্যাঁ এখানে, তারপর র্যাবিসে, তারপরে আমরা ভেরিসেলা জোস্টার ভাইরাসের এগেইনস্টে আমরা এখানে হাই টাইটার ইমিউনোগ্লোবুলিন ইউজ করি। আর লো টাইটার ইমিউনোগ্লোবুলিন ইউজ করা হয় মেইনলি এই যে হেপাটাইটিস এ ভ্যাকসিনের ক্ষেত্রে। ঠিক আছে? হেপাটাইটিস এ ভাইরাসের এগেইনস্টে আমরা লো টাইটার ইমিউনোগ্লোবুলিন ইউজ করি। আর হাই টাইটারটা ইউজ করি আমরা কি, এই তোমার হলো যে র্যাবিস, তারপর হলো হেপাটাইটিস বি, আর হলো ভেরিসেলা জোস্টার ভাইরাস। তো এই মোটামুটি। আর আমরা যেটা যে প্যাসিভ ইমিউনিটি, আমরা আর একটা কি যে প্যাসিভ ইমিউনিটির মধ্যে যেমন যে আইজিজি আর আইজিএ যেটা বলি, এটা কিন্তু আমরা যেটা একটু আমরা আরো পেয়ে থাকি, যেটা সেটা হলো কি একটা ন্যাচারালি যেটা পাই সেটা হলো কি তোমার হলো যে মাদার টু ফিটাস, একটা হলো কি ট্রান্সপ্লাসেন্টাল যেটা, হ্যাঁ প্লাসেন্টার মাধ্যমে যায় হলো কি কোনটা আইজিজি, তাই না? আর যেটা যে আইজিএ সেটা মাদার টু নিউবর্ন যেটা যায় সেটা হলো কি বাই থ্রু দ্য মিল্কের মাধ্যমে। হ্যাঁ, এই এখন আমরা তাহলে এই গেল প্যাসিভ ইমিউনিটি। এখন আমরা আরেকটা টার্ম আসবো, হার্ড ইমিউনিটি। হ্যাঁ, এটা খুব ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট, হার্ড ইমিউনিটি। হার্ড ইমিউনিটি হার্ড ইমিউনিটি হলো যে কি জিনিসটাতে আমরা বলি যে হার্ড ইমিউনিটি অর কমিউনিটি ইমিউনিটি। হ্যাঁ, তো হার্ড ইমিউনিটিটা বোঝায় এমন হলো একটা জিনিস যে হার্ড ইমিউনিটি আমরা যখন একটা মানে এই ইমিউনিটিটা যেমন হলো যে পাবো কিভাবে, মেনলি আমরা ন্যাচারাল ডিজিজ থেকেও পেতে পারি, আবার ভ্যাকসিনেশনের মাধ্যমে। যেমন আমি একটা উদাহরণ বলি তাহলে বুঝতে পারবা। হ্যাঁ, যেমন একটা কমিউনিটিতে আমরা 90% পিপল হলো কিংবা 80 to 90% পিপলকে যখন আমরা ভ্যাকসিনেশন করে ফেলি, হ্যাঁ তখন বাকি 10% যে পিপল আছে তারা দেখা যায় যে তাদেরকে ভ্যাকসিন না দিলেও তারা এই ইমিউনিটিটা পেয়ে যায়। হ্যাঁ, তো এইটাকেই বলা হচ্ছে যে হার্ড ইমিউনিটি। 80 to 90% পিপলকে দিয়ে দিলে বাকি 10 to 20% পিপল হচ্ছে যে একটা ইমিউনিটিটা সে গেইন করে ফেলে। বুঝা গেছে? এটাকে আমরা বলি কি হার্ড ইমিউনিটি। যেমন কি উদাহরণ হলো যে পোলিও ভ্যাকসিন। হ্যাঁ, আমরা এই পোলিও ভ্যাকসিনটা একটা উদাহরণ দিতে পারি, তাহলে বুঝবা তোমরা। পোলিও ভ্যাকসিনটা কি, এখানে যে ওরাল পোলিও ভ্যাকসিন, এটা তো ওরালি দেওয়া হয়। তো এই পোলিও ভ্যাকসিনটা যখন দেওয়া হয়, পোলিও ভ্যাকসিনটা দিলে এটা কি হয়, এটাতে আমরা তো ওরাল রুটে যখন দেই, এটা কিন্তু কিল্ড ভ্যাকসিনের ক্ষেত্রে কিন্তু আমরা এই হার্ড ইমিউনিটি কিন্তু কখনো পাবো না। হ্যাঁ, আমরা কিন্তু এটা যখন ওরাল ফর্মে যখন দেই তখন কিন্তু পাই। তো সেটা কি তোমাদের মেকানিজমটা বলি, সেটা হলো যে যখন ওরাল ফর্মে যখন আমরা দেই, দিলে এটা কি করে, এটা গাটে যেয়ে এটা কি আমরা লাইভ অ্যাটিনুয়েটেড ভ্যাকসিন, তাই না? হ্যাঁ, তাহলে আমরা লাইভ অ্যাটিনুয়েটেড ভ্যাকসিন যেহেতু আমরা, তো এটা ভাইরাসটা কিন্তু লাইভ থাকে। তো এখানে যখন যায় তখন গেলে ওরালি দেওয়ার পরে এটা গাটে কিন্তু এটা আইজিএ অ্যান্টিবডি ফর্মেশন করে। হ্যাঁ, দে ইন্ডিউস আইজিএ। তো এই আইজিএ যে ফর্মেশন হচ্ছে এটাই তখন প্রিভেন্ট করতেছে কি পোলিও, ইনহিবিট দ্য পোলিও ভ্যাকসিন, সরি পোলিও ভাইরাস, ইনহিবিট দ্য ভাইরাল গ্রোথ, হ্যাঁ ইনফেকশন অফ ভিরুলেন্ট ভাইরাস। তো হ্যাঁ, আমরা এভাবে এটাকে ইনহিবিট করতেছি। এখন এই যে আমরা যে আবার এটা লাইভ ভ্যাকসিন যেহেতু বলে লাইভ অ্যাটিনুয়েটেড, তো ভাইরাসটা কিন্তু এখানে তো আমাদের লাইভ থাকে। এটা কিন্তু যখন দেই এই ভাইরাসটা গিয়ে তখন কি করে রেপ্লিকেট করে। ভাইরাসটা রেপ্লিকেট করে এটা দেখা যায় এটা যে হলো যে এই যে পার্সনকে আমরা দিলাম সেই পার্সন থেকে এটা কিন্তু শেড আউট হয়। হ্যাঁ, শেড আউট হয় মানে এটা দেখা যায় যে আবার বের হয়ে যায়, তাই না? স্টুলের মাধ্যমে তো চলে যায়। তো স্টুলের মাধ্যমে যখন চলে যায় তখন এটা তো কমিউনিটিতে ছড়ায় যায়। কমিউনিটিতে যখন ছড়ায় গেলে তখন দেখা যায় যে এটা আবার এই ফিকোরাল রুটে আদার পার্সনের কাছে চলে যাচ্ছে। তাহলে আমার কি ভ্যাকসিন ভাইরাসটাই আবার চলে যাচ্ছে না? তো এই ভাইরাসটা যখন চলে যাচ্ছে
তখন দেখা যায় কি এই কমিউনিটির অন্য পিপল যারা তারাও দেখা যাচ্ছে যে ইমিউনিটিটা কিন্তু পেয়ে যাচ্ছে। বুঝা গেছে? তাহলে এইভাবে আমরা তাহলে পোলিওতে কিন্তু আমরা কিন্তু অলরেডি কিন্তু একটা হার্ড ইমিউনিটি কিন্তু আমরা অ্যাচিভ করে ফেলছি, তাই না? হ্যাঁ, পোলিও ভ্যাকসিন আমাদের দেখা যায় আমাদের দেশে এখন আর পোলিও কিন্তু নাই। পোলিও কিন্তু ইরাডিকেশন হয়ে গেছে মোটামুটি, আমরা এখন এটা বলতে পারি। তো এটা কি মেকানিজমটা আমি আরেকবার বলি তোমাদেরকে, কারণ এটা তো ইম্পর্টেন্ট জিনিস। হার্ড ইমিউনিটি বলতে হলেই তোমাদের পোলিও ভ্যাকসিন দিয়ে বুঝাই দিতে হবে। হ্যাঁ, তো এটা হলো ওরাল ফর্মে আমরা দেই, ওরাল ফর্মে দিয়ে এটা কি আমাদের একটা গাট ইমিউনিটি দেয়, আইজিএ ফর্মেশন করে। এই আইজিএ তাহলে কি তারা কি করে ইনহিবিট করে ভাইরাল ইনফেকশনটাকে, ফার্দার কোনো পোলিওকে সে আর বসতে দেয় না। মানে এই ফার্দার যে পোলিও ভাইরাস যদি ঢুকে আমার গাটে যে ইমিউনিটি তৈরি হয়ে যায় আইজিএ, সে আর ভাইরাসটাকে আর সে হলো যে রিসেপ্টরের মধ্যে আর বসতে দেয় না, বাইন্ডিং করতে দেয় না। তো এইভাবে সে ভাইরাল ইনফেকশনটাকে ইনহিবিট করে। আর আরেকটা কি আমার যেহেতু এটা লাইভ ভাইরাস, আমরা লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন আমরা লাইভ ভাইরাস দিই। তো এই লাইভ ভাইরাসটা তখন কি করে এখানে রেপ্লিকেট করে গাটে যে, তো রেপ্লিকেট করে সে কিন্তু এই আমার যে স্টুলের সাথে যে বের হয়ে যায়, হ্যাঁ, এই বের হয়ে গেলে সে কমিউনিটিতে চলে যাচ্ছে। ঠিক আছে? এই ভ্যাকসিন ভাইরাস তখন দেখা যায় যে অন্য যে আমাদের কমিউনিটির লোকজন ফিকোরাল রুটে যেহেতু এটা ট্রান্সমিট হয়, তখন এই ভাইরাসটা তখন আমাদের তখন এই ভ্যাকসিন ভাইরাসটাই চলে যাচ্ছে। যার কারণে এভাবে কিন্তু আমার কমিউনিটিতেও সে বাকি যে 10 to 20% পিপল থাকে তারা কিন্তু এভাবে করে ইমিউনিটিটা পেয়ে যায়। বুঝা গেছে? এই জন্য আমরা এটাকে বলি যে একটা হার্ড ইমিউনিটি। আবার ন্যাচারাল প্রসেস যেটা বলি আমি, ডিজিজ যদি কোনো জায়গায় যদি দেখা গেল যে 80 to 90% একটা এলাকায় দেখা গেছে যে ডিজিজ হয়ে গেছে একটা দিন, হ্যাঁ, সাপোজ বলা যায় যদি মিজলস এর কথাই বলি, তো বাকি যে এই যে 90% গ্রুপ যে যারা এফেক্টেড হয়ে গেল তাদের তো একটা অ্যান্টিবডি প্রডিউস হয়ে গেছে, বাকি যে 10% থাকে তারা দেখা যায় যে ন্যাচারালি সেই ইমিউনিটিটা এদের কাছ থেকে একটা গেইন হয়ে যায়। হ্যাঁ, তো এটা আর ডিজিজটার মানে স্প্রেড আর করে না। হ্যাঁ, এই ডিজিজটাকে তারা ইনহিবিট করে দেয়, ট্রান্সমিশনটাকে ইনহিবিট করে দেয়। ঠিক আছে? ফার্দার যে ট্রান্সমিশন সেটাকে ইনহিবিট করে দেয়। এটাকেই আমরা বলতেছি হার্ড ইমিউনিটি। হ্যাঁ, বুঝা গেছে? জি ম্যাম। এখন আমরা একটু ওই যে ল্যাবরেটরি ডায়াগনোসিস আছে, ল্যাবরেটরি ডায়াগনোসিসটা তোমাদের যে হোস্ট ডিফেন্স আমি যেটুকু বললাম এগুলোই হলো যে মোটামুটি মানে সব পয়েন্ট কিন্তু আমি এই যতটুকু মানে বলা হয়ে গেছে মোটামুটি। এখন আমি একটু তোমাদের ওই যে ল্যাব ডায়াগনোসিসটা একটু পড়াই দিব। হ্যাঁ, তো ল্যাব ডায়াগনোসিস যেটা ভাইরাল ল্যাব ডায়াগনোসিস আমরা যেটা বলি, আমরা তো ভাইরাস কিন্তু আমরা কিন্তু কালচার করা কিন্তু খুব কঠিন। হ্যাঁ, ভাইরাস কিন্তু কালচার হয় না বলা যায় আমাদের দেশে, ওভাবে ভাইরাস কালচার হয় না, খুব কঠিন ভাইরাস কালচার করা। আর ভাইরাস হলো যেটা যে কালচার, ভাইরাস যেটা আমরা কালচার করি, মানে ভাইরাস নন লিভিং সেলে কালচার করা যায় না। এরা ভাইরাস কালচার করতে হলেই লিভিং সেল লাগে, এজন্য একটু আর কি কঠিন। ঠিক আছে? যেমন আমরা ব্যাকটেরিয়া কালচার করতে পারি, হ্যাঁ, ব্যাকটেরিয়া আর্টিফিশিয়াল মিডিয়ার মধ্যে সুন্দর করে কালচার করা যায়, কিন্তু ভাইরাসকে ওভাবে করে কালচার করা যায় না, লিভিং সেল লাগে। যেমন হলো যে লিভিং সেল কি রকম আছে, হ্যাঁ, যেমন হলো যে ইমব্রাইনেটেড এগ, তারপর হলো অ্যানিমেলস টিস্যু কালচার, সেল কালচার, এরকম। হ্যাঁ, তাহলে আমরা ভাইরাসকে আমরা গ্রো করতে পারি ইন লিভিং সেল, যেমন কি ইমব্রাইনেটেড এগ, অ্যানিমেলস, তারপরে অ্যানিমেল যেমন মঙ্কি হলো কিডনি সেল ম্যাম। হ্যাঁ, র্যাবিট, তারপরে এরকম মার্মাডিলো, এগুলো তো আছে না, এগুলোতে আমরা মানে তখন কালচার করি। তারপরে হলো যে টিস্যু কালচার আছে, হ্যাঁ, আর কি আছে, সেল কালচার আছে। তো এগুলোতে আমরা কিছু ভাইরাস আর কি কালচার করতে পারি। ভাইরাস কিন্তু কখনো নন লিভিং মিডিয়াতে তারা গ্রোন মানে কালচার করা যায় না। এখন যেটা আমরা কি করি তাহলে, ইমব্রানেটেড এগ যেটা বললাম, ইমব্রানেটেড এগ যেটা এখানে যেটা কালচার করি সেটা হলো র্যাবিস ভাইরাস যেটা, হ্যাঁ, ওইটাই যে ইমব্রানেটেড এগ কালচার এই মিডিয়াতে কালচার করা যায়। হ্যাঁ, আর কি আছে, আরেকটা কি বললাম যে অ্যানিমেল ইনোকুলেশন, হ্যাঁ, যেমন হলো যে কক্সেকি ভাইরাস, টোগা ভাইরাস, হ্যাঁ, এগুলো অ্যানিমেল ইনোকুলেশন বলা যায়, হোয়াইট মাইসের মধ্যে, মাইসের মধ্যে। আর কি আছে, মাংকিতেও আমরা অ্যানিমেল ইনোকুলেশন করতে পারি, যেমন ভাইরাল হেপাটাইটিসের ক্ষেত্রে আমরা মাংকিতে হ্যাঁ অ্যানিমেল ইনোকুলেশন করতে পারি। বুঝা গেছে? অ্যানিমেল ইনোকুলেশন তাহলে একটা ইমব্রাইনেটেড এগ যেটা, সেটা তাহলে কি র্যাবিস ভাইরাসের ক্ষেত্রে। আর অ্যানিমেল
ইনকুলেশন যেটা সেটা আমরা যেমন মাইসে যদি করি সেটা হলো যেমন যে কক্সেকি ভাইরাস, টোগা ভাইরাস মাইসের মধ্যে করা যায়, হ্যাঁ, অ্যানিমাল ইনকুলেশন। আর মাঙ্কিতে আমরা বলি যে ভাইরাল যে হেপাটাইটিস এই। আর টিস্যু কালচার আর অর্গান কালচার যেটা, টিস্যু কালচারে আমরা কি করতে পারি, যেমন হলো করোনা ভাইরাস যেটা আর কি, এটা আমরা টিস্যু কালচার করতে পারি। আর কি আছে নাম্বার 4, সেল কালচার। সেল কালচার হলো যেমন হলো যে আমরা সেল কালচারের আবার টাইপ আছে, একটা প্রাইমারি সেল কালচার, তারপরে হলো সেমি কন্টিনিউয়াস সেল কালচার, আর একটা হলো কন্টিনিউয়াস সেল লাইনস। হ্যাঁ, তাহলে 3 ধরনের, এটা হলো প্রাইমারি সেল কালচার, সেমি কন্টিনিউয়াস সেল লাইন, আর এটা হলো কন্টিনিউয়াস সেল লাইন। প্রাইমারি সেল কালচারটা কি, মাঙ্কি কিডনি সেল, এটা হলো মাঙ্কির কিডনি সেল এটা করা হয়। আবার হ্যাঁ, এটা মনে রাখো যে প্রাইমারি সেল কালচারটা মানে ডায়াগনোসিস বলবা যখন তোমরা একটু নামগুলো একটু বলতে হবে। তো যেমন একটা দুইটা নাম বলতে পারলেই যথেষ্ট, ভাইরাল এত সাধারণত যেহেতু করা হয় না। যেমন প্রাইমারি সেল কালচার আমরা, এটা হলো মাঙ্কি কিডনি সেলে আমরা এটা কালচার করি। হ্যাঁ, আর সেমি কন্টিনিউয়াস সেল লাইনস যেটা, এটা আমরা বলি যে ডিপ্লয়েড সেল কালচার আর কি। যেমন হলো যে ফাইব্রোব্লাস্টে কালচার করা হয় আর কি। সেমি কন্টিনিউয়াস সেল লাইন যেমন হলো এটাকে কি ডিপ্লয়েড সেল কালচার বলে, সেমি কন্টিনিউয়াস সেল লাইন অর ডিপ্লয়েড সেল কালচার। সেমি কন্টিনিউয়াস সেল লাইন অর ডিপ্লয়েড সেল কালচার, এটা আমরা করি কি ফাইব্রোব্লাস্ট। ওকে, আচ্ছা, তাহলে সেমি কন্টিনিউয়াস গেল, এটা আমরা কি ডিপ্লয়েড সেল কালচার বলি, এটাকে আমরা কি ফাইব্রোব্লাস্টে আমরা কালচার করতে পারি। হ্যাঁ, আর কন্টিনিউয়াস সেল লাইনস, হ্যাঁ, এটার মধ্যে আছে কি হেলা সেল কালচার। এই হেলাটা বলে যে সেল ফ্রম দ্য সার্ভাইকাল ক্যান্সার অফ এ লেডি নেমড হেলা। এটা হেলা নামের এক লেডি ছিল যার সার্ভাইকাল ক্যান্সার ছিল। এই সেলটা তখন মানে ওই নেওয়া হয়েছিল, যার কারণে ওই লেডির নামে ওইটাকে আমরা ইয়ে করি। এটা আমরা সাধারণত যে সার্ভাইকাল যে কার্সিনোমা হয় তখন হেলা সেল লাইনে সেল কালচার করা হয়। হ্যাঁ, এই জন্য ওই লেডির প্রথমে করা হয়েছিল, যার কারণে তার নাম অনুযায়ী এটাকে হেলা সেল কালচার বলা হয় আর কি। বুঝা গেছে? তো এই গেল আমাদের সেল কালচার। তাহলে সেল কালচার হলো 3 ধরনের, একটা হলো প্রাইমারি সেল লাইন, সেমি কন্টিনিউয়াস অর ডিপ্লয়েড সেল কালচার, আর একটা হলো আমাদের কন্টিনিউয়াস সেল লাইন অর হেলা সেল। কন্টিনিউয়াস সেল লাইনে হলো হেলা সেল কালচার বলি আর কি। আচ্ছা, এই আর কি। এখন আমরা হচ্ছে ল্যাবরেটরি ডায়াগনোসিসে যেগুলো আমরা করব, তাহলে প্রথমে আমরা এই ভাইরাল ডিজিজ ডায়াগনোসিস করতে হলে আমাকে কি করতে হবে, প্রথমেই বলি যে কিভাবে তুমি ডায়াগনোসিস করবা ল্যাব ডায়াগনোসিস অফ ভাইরাল ডিজিজেস। তাহলে নাম্বার 1 আমাকে কি করতে হবে, আমাকে প্রথমে স্পেসিমেন কালেকশন। হ্যাঁ, স্পেসিমেন কালেকশন করতে হবে। হ্যাঁ, তো স্পেসিমেন কালেকশন যেটা, স্পেসিমেন কালেকশন আমাদের কি কি হইতে পারে, স্পেসিমেন অ্যাকর্ডিং টু টাইপ অফ ডিজিজ, তাই না? যেমন আমরা নিতে পারি কি ব্লাড নিতে পারি, তারপরে আমরা স্পুটাম নিতে পারি, ন্যাজোফ্যারিঞ্জিয়াল সোয়াব, তারপরে ফিসেস, হ্যাঁ, তারপরে আমরা নিতে পারি সিএসএফ, বায়োপসি ম্যাটেরিয়ালস, ভেসিকল ফ্লুইড। হ্যাঁ, এই হলো আমাদের স্পেসিমেন হইতে পারে এসব। তারপর নাম্বার 2 আমরা কি, আমরা তো স্পেসিমেন নিলাম, এবার আমরা নাম্বার 2 কি করব, মাইক্রোস্কোপিক আইডেন্টিফিকেশন অফ ভাইরাস ডিরেক্টলি ইন দ্য স্পেসিমেন। স্পেসিমেনে আমরা ডিরেক্টলি মাইক্রোস্কোপিক এক্সামিনেশন করে আমরা ডিটেক্ট করতে পারি। হ্যাঁ, তো এই মাইক্রোস্কোপিক এক্সামিনেশন আমরা প্রথমে মাইক্রোস্কোপিক এক্সামিনেশনের টাইপ আছে, একটা কি লাইট মাইক্রোস্কোপি। এখন লাইট মাইক্রোস্কোপিতে আমরা কি দেখতে পারি, এখানে আমরা ইনক্লুশন বডি, আমরা এখানে ভাইরাসটা ডিটেক্ট করব কিভাবে, আমরা লাইট মাইক্রোস্কোপিতে ইনক্লুশন বডি আর মাল্টি নিউক্লিয়েটেড যে জায়ান্ট সেল, এটা দেখতে পেলে আমরা যে ভাইরাস আছে এটা আমরা বুঝতে পারবো। হ্যাঁ, ইনক্লুশন বডি আর মাল্টি নিউক্লিয়েটেড জায়ান্ট সেল, যেমন হলো যে হারপিস ভাইরাসের ক্ষেত্রে আমরা জ্যাঙ্ক স্মিয়ার, এটাকে বলে জ্যাঙ্ক স্মিয়ার। হারপিস ভাইরাসের ক্ষেত্রে আমরা জ্যাঙ্ক স্মিয়ার নিলে তখন আমরা এখানে কি দেখি, মাল্টি নিউক্লিয়েটেড জায়ান্ট সেল। হ্যাঁ, এখানে মাল্টি নিউক্লিয়েটেড জায়ান্ট সেল আমরা এখানে দেখতে পাই।
এই আমরা হারপিস ইনফেকশনের ক্ষেত্রে ভেসিকুলার স্কিন লেশন নিয়ে যখন আমরা এটা আন্ডার দ্য মাইক্রোস্কোপ লাইট মাইক্রোস্কোপিতে যখন দেখি তখন দেখা যায় যে এখানে মাল্টিনিউক্লিয়েটেড জায়ান্ট সেল দেখা যায় আন্ডার লাইট মাইক্রোস্কোপি। হ্যাঁ, বুঝা গেছে? জ্যাঙ্ক স্মেয়ার, এটাকে বলে জ্যাঙ্ক স্মেয়ার। ওটা আবার ওই যখন হারপিস পড়াবো তখন বলবো, এটা আবার আলোচনা করবো। হ্যাঁ, তো এটা একটু শুধু এখন শুধু জেনে রাখুন। আচ্ছা, এটা গেল আমাদের লাইট মাইক্রোস্কোপি একটা। তো মাইক্রোস্কোপি আরেকটা কি আছে? আল্ট্রাভায়োলেট মাইক্রোস্কোপি। তো ওই আল্ট্রাভায়োলেট মাইক্রোস্কোপিতে আমরা কি করব? এখানে আমরা যে ভাইরাস ইনফেক্টেড সেলটাকে দেখতে পাই, এই যে ফ্লুorescent অ্যান্টিবডি স্টেনিং। হ্যাঁ, এখানে ইউজ করা হয় ফ্লুorescent অ্যান্টিবডি স্টেনিং অফ দ্য ভাইরাস ইনফেক্টেড সেল। ইউজ করে আমরা তখন এই ফ্লুorescent অ্যান্টিবডি যে এটাকে আমরা ডিটেক্ট করি আল্ট্রাভায়োলেট মাইক্রোস্কোপিতে। এই ভাইরাস ইনফেক্টেড সেলে তখন এটা আমরা ডিটেক্ট করি যে এখানে আছে। নাম্বার 3 কি? ইলেকট্রন মাইক্রোস্কোপি। হ্যাঁ, এখানে আমরা ভাইরাস পার্টিকেল গুলোকে চিনতে পারি বাই অ্যাকর্ডিং টু দেয়ার সাইজ এবং মরফোলজি দেখে। হ্যাঁ, তখন এই যে সাইটোপ্যাথিক ইফেক্ট বলে না? সাইটোপ্যাথিক ইফেক্ট, এই সাইটোপ্যাথিক ইফেক্ট গুলো আমরা তখন এখানে দেখতে পারি। যে সেলের সাইজ গুলা, মানে ভাইরাস তো আর দেখা যায় না। ভাইরাসটা আমরা সেল গুলাকে আমরা সেলের শেপটা মানে নরমাল যে মরফোলজি সেটা আর থাকে না। এই মরফোলজি গুলো অল্টারেট হয়ে যায়। তো এই সাইজটা এগুলো যখন চেঞ্জ হয়ে যায় তখন আমরা বুঝতে পারি যে এখানে ভাইরাল ইনফেক্টেড সেল গুলোকে তখন বুঝতে পারি। যে একেকটা ভাইরাল ইনফেকশনে একেক রকম চেঞ্জ হয়। হ্যাঁ, বুঝা গেছে? তো এইরকম আরকি। সরাসরি ভাইরাস দেখতে পারি না। ওই সাইটোপ্যাথিক ইফেক্ট, ভাইরাল যে চেঞ্জ, এই সেলের যে চেঞ্জ গুলা, মরফোলজি গুলা অল্টারেট হয়ে যায়, এটা দেখেই আমরা বুঝতে পারি। এটা আমরা কোথায় দেখতে পারি? ইলেকট্রন মাইক্রোস্কোপিতে দেখতে পারি। হ্যাঁ? আর আমরা লাইট মাইক্রোস্কোপিতে আমরা কি দেখতে পাই? ওখানে আমরা মাল্টিনিউক্লিয়েটেড জায়ান্ট সেল আর ইনক্লুশন বডি। বুঝা গেছে? লাইট মাইক্রোস্কোপিতে আমরা ইনক্লুশন বডি আর মাল্টিনিউক্লিয়েটেড জায়ান্ট সেল দেখে চিনবো। আর ইলেকট্রন মাইক্রোস্কোপিতে আমরা এই যে সেলের যে মরফোলজি আর যে সাইজ এগুলো দেখে ভাইরাসকে তো আমরা সরাসরি বুঝতে পারি না। কিন্তু ওই সেলের মরফোলজি দেখে আমরা এই ভাইরাল যে ইনফেক্টেড সেল, এই সেলের মরফোলজি দেখে আমরা ভাইরাল ডিজিজ গুলো তখন আমরা ডায়াগনোসিস করি। এখন আমরা কি গেল? তাহলে আমরা আমরা মাইক্রোস্কোপি করে ফেললাম। এখন আমরা সেল কালচারে আমরা কিভাবে আইডেন্টিফাই করব? হ্যাঁ, নাম্বার 3 হলো সেল কালচার। তো এখানে ভাইরাসটা কিভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি? তো এখানে যেখানে আমরা কিছু সাইটোপ্যাথিক ইফেক্ট দেখবো, তাই না? যেমন এখানে আমরা কি হইতে পারে? রাউন্ডিং হয়ে যেতে পারে সেলগুলো, ডার্ক হয়ে যেতে পারে। তারপরে আবার ইনক্লুশন বডি ফরমেশন হতে পারে। সেলগুলো লাইসিস হয়ে যেতে পারে অথবা জায়ান্ট সেল ফরমেশন হতে পারে। হ্যাঁ, এগুলো আমরা চেঞ্জ দেখে এখানেও সাইটোপ্যাথিক ইফেক্ট দেখে আমরা সেল কালচারে আমরা হলো এই ভাইরাস গুলোকে আমরা আইডেন্টিফাই করতে পারি। হ্যাঁ, ভাইরাস ইনফেক্টেড সেলের সেল মরফোলজি গুলো দেখে আমরা এগুলো আইডেন্টিফাই করব। বুঝা গেছে? এই আর হলো যে নাম্বার 4 যেটা হলো যে আমাদের ডায়াগনোসিস এর যে ক্রাইটেরিয়া সেটা হলো যে আমরা কি করব? আমরা সেরোলজিক্যাল টেস্ট। আমাদের ইম্পর্টেন্ট হলো আমরা তো সেল কালচার করতে পারি না। এখন আমাদের যেগুলো টেস্ট আমরা করতে পারি সেগুলো কি? সেরোলজিক্যাল টেস্ট। তো এই সেরোলজিক্যাল টেস্ট হলো নাম্বার 4। তাহলে আমরা প্রথমে স্পেসিমেন নিলাম 1 নম্বরে, 2 নম্বরে আমরা কি করলাম? মাইক্রোস্কোপি করলাম। 3 নাম্বার আমরা এটার হলো আমরা সেল কালচার করলাম। হ্যাঁ, সেল কালচার করে আমরা এখন 4 নম্বরে আমরা কি করব? সেরোলজিক্যাল টেস্ট আমরা কিছু করব। সেরোলজিক্যাল টেস্টে আমরা কি করব এখানে? সেরোলজিক্যাল টেস্ট আমাদের কি আছে? আমরা কি অ্যান্টিবডি টেস্ট করি আর অ্যান্টিজেন টেস্ট করি। ঠিক আছে? তো অ্যান্টিবডি ডিটেকশন করি। অ্যান্টিবডি ডিটেকশন করি কতগুলো মেথড আছে, যেমন হলো কমপ্লিমেন্ট ফিক্সেশন টেস্ট, তারপরে এলাইজার মাধ্যমে আমরা করতে পারি। তারপরে আমরা হেমোগ্লুটিনেশন ইনহিবিশন টেস্ট বলে। তারপরে ল্যাটেক্স অ্যাগ্লুটিনেশন টেস্ট, ইনডাইরেক্ট ইমিউনোফ্লুorescent টেস্ট। তারপরে আমরা বলি আরো টেস্ট আছে ওয়েস্টার্ন ব্লট। এই টেস্ট গুলো দিয়ে আমরা অ্যান্টিবডি ডিটেকশন করতে পারি। তো কি তাহলে আবার বলি, কিছু আছে কমপ্লিমেন্ট ফিক্সেশন টেস্টের মাধ্যমে আমরা অ্যান্টিবডি ডিটেকশন করতে পারি। তারপরে আমরা এলাইজার মাধ্যমে করতে পারি। তারপরে আমরা ওয়েস্টার্ন ব্লটের মাধ্যমে করতে পারি। হেমোগ্লুটিনেশন ইনহিবিশন, ল্যাটেক্স অ্যাগ্লুটিনেশন টেস্ট, এই টেস্টগুলোর মাধ্যমে আমরা তাহলে সেরোলজিক্যাল টেস্টগুলো করতে পারি। অ্যান্টিবডি ডিটেকশন করতে পারি। সেরোলজিক্যাল টেস্টের একটা পার্ট হচ্ছে অ্যান্টিবডি ডিটেকশন।
আর আমরা অ্যান্টিজেন ডিটেকশনও আমরা একই এইগুলো প্রসিডিউরের মাধ্যমে করতে পারি। যেমন হলো যে ELISA। এখন আমাদের যেটা আমরা করি, এই ELISA-টা হলো অনেক কনফার্মেটরি টেস্ট, হ্যাঁ? যেমন এই সেরোলজিক্যাল টেস্টের মধ্যে ELISA-টা অনেক হলো কনফার্মেটরি। যেমন আমরা হেপাটাইটিস বি, এগুলোর হলো, তারপর ডেঙ্গি ভাইরাসের আমরা এগুলোর হলো যে এই আমরা অ্যান্টিজেন টেস্ট আছে, অ্যান্টিবডি টেস্ট যেগুলো, এগুলো আমরা সব ELISA-র মাধ্যমে করতে পারি। আবার হলো যে আরেকটা আছে কি স্ট্রিপ টেস্ট আর কি, যেটা, হ্যাঁ? তো ওইটার মাধ্যমেও করতে পারি, কিন্তু আমাদের ELISA-টা হলো মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? ELISA-টা হলো ইম্পর্টেন্ট এবং কনফার্মেটরি এটা। ELISA-তে করলে কনফার্ম অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি দুটার জন্যই। আচ্ছা, আর হলো কি আমরা আর কি করতে পারি, ল্যাটেক্স অ্যাগ্লুটিনেশন টেস্ট করতে পারি। তারপরে আমরা ডিরেক্ট ইমিউনোফ্লুওরেসেন্ট টেস্ট, ইনডাইরেক্ট ইমিউনোফ্লুওরেসেন্ট টেস্ট, এগুলো দিয়ে আমরা অ্যান্টিজেন ডিটেকশন করতে পারি। ঠিক আছে? তাহলে আমাদের সেরোলজিক্যাল টেস্টে চলে গেল এগুলো, অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি ডিটেকশন। আর আছে কি এখন আমাদের লাস্ট যেটা, সেটা হলো কি কনফার্মেটরি টেস্ট, ডিটেকশন অফ দ্য ভাইরাল নিউক্লিক অ্যাসিড। হ্যাঁ, এই ডিটেকশন অফ দ্য ভাইরাল নিউক্লিক অ্যাসিড আমরা কিভাবে করতে পারি? এই যেমন আমরা PCR মোস্ট যেটা কনফার্মেটরি, যেটা হ্যাঁ সবচেয়ে লেটেস্ট টেস্ট যেটা, হ্যাঁ, এটা হলো কি মোস্ট স্পেসিফিক এবং মোস্ট সেনসিটিভ, এটা হলো গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট, যেটাকে আমরা বলি PCR, RT-PCR টেস্ট। হ্যাঁ, PCR মানে হলো পলিমারেজ চেইন রিঅ্যাকশন, আর RT-PCR হলো রিয়েল টাইম পলিমারেজ চেইন রিঅ্যাকশন। আর আমরা এখন যেটা করতেছি করোনার জন্য, সেটা কি PCR জানো তোমরা? RT-PCR। হ্যাঁ, এই RT-PCR এখানে কিন্তু এটা আবার রিয়েল টাইম বলে না, এটা কিন্তু রিভার্স ট্রান্সক্রিপ্টেজ PCR। কারণ এটা কি রিভার্স ট্রান্সক্রিপ্টেজ মানে কি, এটা RNA থেকে প্রথমে DNA তৈরি করে নেয়, হ্যাঁ, কমপ্লিমেন্টারি DNA তৈরি করে নেয়। তারপরে এই DNA থেকে আমরা অনেকগুলা DNA পলিমারেজ চেইন রিঅ্যাকশন মানে কি অনেকগুলা মিলিয়নস অফ কপি, হ্যাঁ, বিলিয়নস কপি যখন ফরমেশন হয়, তখন আমরা ওইটাকে রিড করি। তখন আমরা ওটাকে সেন্সরে দেখতে পাই। এই তো একটা রিভার্স আমরা কিন্তু করোনার জন্য তোমাদের কিন্তু এখন ধরবে যে তোমরা করোনা যে এই সারা বিশ্বব্যাপী পুরো ওয়ার্ল্ডে প্যান্ডেমিক চলতেছে, এই করোনা টেস্ট আমরা এখন কি দিয়ে করতেছি? মোস্ট কনফার্মেটরি টেস্ট আমাদের রিভার্স ট্রান্সক্রিপ্টেজ PCR। হ্যাঁ, এটা রিভার্স ট্রান্সক্রিপ্টেজ কেন বলতেছে? কারণ করোনাটা কি, এটা একটা RNA ভাইরাস, তাই না? আমরা প্রথমে RNA থেকে DNA তৈরি করে নিই, RNA থেকে DNA, তারপরে DNA থেকে তখন সে হলো যে এটা এই রেপ্লিকেট করে ডিএনএটাকে তখন আমাদের মাল্টিপ্লাই করা হয়, মানে বিলিয়নস কপি তৈরি হয় এখানে। হ্যাঁ, বিলিয়নস কপি তৈরি হয়, তখন এখানে কপি হয়, এটাকে রেপ্লিকেট মানে বলা যাবে না, কপি তৈরি হবে এখানে। এই মেশিনে অ্যাম্প্লিফাই হয়ে মিলিয়নস অফ কপি তৈরি হয়, তখন ওটাকে আমরা মানে ডিটেক্ট করতে পারি। আর কি আছে তাহলে? PCR গেল, RT-PCR, আর আমরা কি নিউক্লিক অ্যাসিড প্রোবস, হ্যাঁ, ওই DNA or RNA প্রোব বলি, DNA or RNA প্রোব। সাউদার্ন ব্লট টেস্ট আছে আর নর্দার্ন ব্লট, ঠিক আছে? তাহলে আমরা ডিটেকশন অফ দা ভাইরাল নিউক্লিক অ্যাসিড আমরা এইগুলো টেস্টের মধ্যে করতে পারি। একটা হলো পলিমারেজ চেইন রিঅ্যাকশন, তারপরে আমরা রিয়েল টাইম PCR করতে পারি, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ PCR আমরা করতে পারি, সাউদার্ন ব্লট, ওয়েস্টার্ন ব্লট, এবং কি নিউক্লিক অ্যাসিড প্রবস, হ্যাঁ, DNA অথবা RNA প্রব যেটাকে বলে নিউক্লিক অ্যাসিড প্রব। তো এইগুলো আমাদের হলো মোটামুটি টেস্ট ভাইরাল ডিজিজ ডায়াগনোসিসের, আমাদের এই মোটামুটি আমাদের ডায়াগনোসিস করার জন্য এই প্রসিডিউর কতগুলো, ঠিক আছে? তো সেল লাইন কালচার তোমাদের কয়েকটা নাম বললেই হবে, যেগুলো আমি বললাম, যে এই যে প্রাইমারি সেল কালচার আছে, একটা সেমি কন্টিনিউয়াস, আর এটা হলো, আর এটা কি আছে বলো তো? কন্টিনিউয়াস ম্যাম। কন্টিনিউয়াস না, যেটা কন্টিনিউয়াসের উদাহরণটা কি? এটা হেলা, এটার নামটা শুনতে চায়, হেলা সেল লাইন। এটা সার্ভাইকাল যে কার্সিনোমা হলে তখন এই সেল লাইনটাতে সেল আমরা হচ্ছে যে দেখার জন্য তখন আমরা এই সেল লাইন কালচারটা করতে পারি। এগুলা ওই যে আমাদের হয় খুবই রেয়ার, এগুলা হলো যে একদম মানে যেমন বিএসএমইউ তে হয়, একটা দুইটা ল্যাবে এগুলো হয়, সবখানে হয় না। তো মোটামুটি আমাদের আজকের এইটুকুই লেসন আর কি। তো কালকে আর একটা
তোমাদের ইয়ে নিব, এর পরের চ্যাপ্টার যেটা আছে ওটা দেখি, ওটা পড়াই দিব। তো মোটামুটি বোঝা তো গেছে তাই না? কালকে দেখি, কালকে পড়া ধরতে হবে, আজকের পড়া ধরি না, 1 ঘন্টা হয়ে গেছে। ঠিক আছে, কতজন পার্টিসিপেন্ট তোমাদের? এই যে 9 জন বসে আছে শুধু। তো ঠিক আছে, তোমরা এটা কিন্তু আজকে পড়ে নিবা, হ্যাঁ? যা যা পড়ানো হলো, হোস্ট ডিফেন্স এন্ড ল্যাব ডায়াগনোসিস অফ ভাইরাল ডিজিজেস, তো এগুলো পড়ে নিবা, নাহলে কিন্তু এগুলো আবার ভুলে যাবা। পড়ার সাথে সাথে পড়াগুলো পড়ে নিলে তোমাদের জন্য উপকার। আচ্ছা ঠিক আছে, তো আল্লাহ হাফেজ। Thank you, ma'am. হ্যাঁ, ওয়েলকাম। ঠিক আছে, তাহলে লিভ নিলাম, হ্যাঁ, বাই।